প্রিয় শিক্ষার্থী আমার, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। সাহিত্যগৃহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে এই মুহূর্তে তোমরা যারা অ্যাক্টিভ আছো, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা অ্যাক্টিভ আছো, তোমরা যারা অ্যাক্টিভ আছো, প্রিয় এইচএসসি 27 ও আসন্ন 28, সবাইকে শুভ সন্ধ্যা। সাহিত্যগৃহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা এই মুহূর্তে যারা সক্রিয় আছো, একটু কমেন্ট করে জানাও যে কে কোন কলেজ থেকে বলছো, সবাই কেমন আছো নিজেদের জায়গা থেকে। অধিকাংশেরই ইয়ার ফাইনাল অর্থাৎ বর্ষে সমাপনী পরীক্ষা ছিল, অনেকে শেষ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তোমাদের সেকেন্ড ইয়ারের ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হবে। তো ক্লাস তো ক্লাসের মতো চলবে, কিন্তু তোমাদের লেখাপড়া তো আর থামালে চলবে না। তো তোমাদের কথা চিন্তা করে তোমাদের লেখাপড়াটা যাতে চলমান থাকে, সেই জন্য শুভঙ্কর স্যার কি করেছেন, সাহিত্যগৃহের পক্ষ থেকে তোমাদের নিয়মিত ক্লাসের আয়োজনের ব্যবস্থা করেছেন। আমি বাংলা নিব, আর তোমাদের সকলের প্রিয় স্যার সারোয়ার স্যার, তিনি তার পেজে ভার্চুয়াল ক্লাসরুম, সেখানে ইংরেজি নেবেন। সবাই যুক্ত থেকো। তো আজকে তোমরা জানো যে আমাদের এইচএসসি বাংলা সাহিত্যে গদ্য, কবিতা, সহপাঠ এই তিনটা অংশে বিভক্ত। আজকে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো যে আমাদের মোট 12টি কবিতা আছে, বাছাইকৃত 12টি কবিতা আছে। আজকে আমরা মূলত আলোচনা করব যে এই 12টা কবিতা মানে কোন কোনটা কবিতা কোন কোন ছন্দে লেখা, বা কোন কবিতার লেখক বা কবি কে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু মৌলিক আলোচনা করব। আর সর্বশেষ আমরা ছন্দ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমরা জেনে নিব। আর এটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উভয় ক্ষেত্রেই। এক হচ্ছে এইচএসসি একাডেমিক, পাশাপাশি অ্যাডমিশন বাংলা, অর্থাৎ যাদের ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে বা স্বপ্ন আছে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বা, এরকম ইচ্ছা যাদের আছে তাদের জন্য। তাহলে শুভঙ্কর স্যার বা সাহিত্যগৃহ তোমাদের যে বিষয়গুলোতে লক্ষ্য রাখবেন তা হলো, এক, এইচএসসি একাডেমিক অর্থাৎ বাংলা বিষয়ে সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা। আর এই একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন টেস্টে বাংলা যে ধরনের প্রশ্ন হয় বা আসে, বা একদম তোমাদের এইচএসসি পরীক্ষা বা টেস্টের আগে বাংলার একটা সাজানো গোছানো প্রি অ্যাডমিশন যে পড়াশোনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই অনলাইন কোর্সে করাবো। আবার তোমরা যারা সরাসরি আমার কাছে পড়তে চাও, তোমরা সরাসরি পড়তে পারবা। আমরা এখন দুইটা কোর্স চলমান রেখেছি। একটা হচ্ছে 3 মাসের এইচএসসি বাংলা একাডেমিক ফুল কোর্স। এখানে বাংলা সাহিত্য, গল্প, কবিতা, নাটক, উপন্যাস, ব্যাকরণ, রিটেন সাহিত্য সবকিছু তোমরা এই 3 মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবা। আর এই 3 মাসের এই বাংলা কোর্স শেষ করে তোমরা বাকি 3 মাস প্রি অ্যাডমিশন বাংলা অর্থাৎ টেস্টের আগ পর্যন্ত তোমরা ভার্সিটি অ্যাডমিশনের যে বাংলা যে পড়াশোনাগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবা একবার। তো যাই হোক, আজকে আমরা ক্লাসে চলে যাই। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বান্ধবী যারা আছে। খুব দ্রুত সময়ে আমরা প্রতিনিয়তই লাইভ ক্লাসে আসবো। এখন তোমরা পরীক্ষা দিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছো, মানে যেমন একটা অবস্থা তোমাদের মধ্যে বিদ্যমান। তো এগুলো দুটো কাটাও, আর আমরা আস্তে আস্তে প্রতিনিয়ত অনলাইনে ক্লাস শুরু করব। আমাদের এখানে আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে রাখি যে সপ্তাহে তো 7 দিন। তো শনি সোম বুধ মনে করো এই 3 দিন আমরা সন্ধ্যা 7টা বা 7:30টার দিকে সাহিত্য নিয়ে আলোচনা করব। রবি মঙ্গল বৃহস্পতি মনে করো এই 3 দিন আমরা ব্যাকরণিক বা রিটেনের যে বিষয়গুলো আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর শুক্রবারে হয়তোবা কোনো একটা পরীক্ষা অথবা কোনো একটা বোর্ডের প্রশ্ন সলভ করা, বা আমি কিছু প্রশ্ন উপস্থাপন করলাম, সারা সপ্তাহ জুড়ে যা যা পড়ালাম সেটার উত্তর দেওয়ার যে বিষয় সেটা কিন্তু তোমরা প্রতি শুক্রবারে পাবা। তার মানে সপ্তাহে 7টা দিন তোমরা অনলাইন একদম ফ্রিলি শুভঙ্কর স্যারের ক্লাসটা করতে পারবা। আর আমি এটাও বলে রাখি, তোমরা যারা অনলাইনে মানে যুক্ত থাকবা, তোমাদের যে কাজটা বা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই অধিক মাত্রায় বন্ধু বান্ধবীকে
এই ভিডিওটা বা আমাদের যে লাইভ সেশন চলবে সেগুলো শেয়ার করে দিও, এবং অধিক মাত্রায় কমেন্ট রিয়াক্ট এগুলো করে রেখো যাতে আমাদের পেজটা ডেভেলপ হয়। আমাদের একটা টার্গেট আছে, টার্গেটটা এরকম যে আগামী বছরের মধ্যে সাহিত্য গৃহের এই পেজটাকে আমরা 50,000 ফলোয়ারে রূপান্তরিত করব। আর আশা করি তোমাদের সাপোর্ট, তোমাদের সমর্থন, তোমাদের সহযোগিতা কাম্য। তোমরা অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থেকো। আচ্ছা, আমাদের দেখো আজকের আলোচ্য বিষয় ছন্দ। কি? ছন্দ, রিদম, ছন্দ। দেখো প্রকৃতিতে যা কিছু আছে সবকিছুই কিন্তু ছন্দের মধ্য দিয়ে চলে। এই যে আমরা কথা বলতেছি, এটা কিন্তু এক প্রকার ছন্দ। তুমি যখন প্রকৃতিতে যাবা, এই যে গাছ গাছালির যে বাতাসের যে নড়াচড়া, পাতা যে নড়তেছে, এটাও কিন্তু একটা রিদম, একটা ছন্দ। নদী চলতেছে ঢেবে ঢেবে, ওটাও কিন্তু একটা ছন্দ। পাখির কলকাকলি, ওটা একটা ছন্দ। তার মানে আমাদের প্রকৃতিতে যা যা কিছু ঘটে না কেন, প্রত্যেকটাই কিন্তু একটা রিদম বা একটা ছন্দ মেনে চলে। আর আমরা আজকে যে ছন্দটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের কবিতার ছন্দ। কিসের ছন্দ? কবিতার ছন্দ। আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা এই জন্যই যে তোমাদের একদম 12টা কবিতা কোনটা কোন কবির লেখা এবং কোনটা কোন ছন্দে, সেসব বিষয়গুলো কিন্তু এক ক্লাসে তোমরা পেয়ে যাবা। এটা কিন্তু অন্য জায়গায় বইয়ে বা অন্য কোনো জায়গায় তোমরা কিন্তু একদম পরিপূর্ণরূপে পাবা না। আজকে এই ক্লাসটা তোমরা পেতে যাচ্ছ। তো এখন দেখো, ছন্দ এর শাব্দিক অর্থ হচ্ছে গতি, সৌন্দর্য। ছন্দ এর শাব্দিক অর্থ কি? গতি, সৌন্দর্য। এবং সাহিত্যে ছন্দকে বলা হয় ভাষাগত বা শ্রুতিগ্রাহ্য ধ্বনি মাধুর্য। তাহলে সাহিত্যের ভাষায় ছন্দ হচ্ছে ভাষাগত বা শ্রুতিগ্রাহ্য ধ্বনি মাধুর্য, অর্থাৎ ধ্বনির এরকম পরস্পর সমন্বয় বা মিলন, যেটাতে শুনলে বা আমরা যখন শ্রবণ করি সেখানে একটা ধ্বনি মাধুর্যের বিষয় চলে আসে, ওটাকে বলে ছন্দ। এখন দেখো একটা সংজ্ঞা, কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই মূলত ছন্দ। দেখো আমরা যখন কথা বলি তখন কিন্তু সাধারণভাবে কথা বলি, কিন্তু যখন কবিতা লিখি তখন কিন্তু আমরা এই যে লাইনের পর লাইন মিল করার একটা বিষয় থাকে, শব্দের একটা মিল বিন্যাস থাকে, তার মানে একটা ছন্দ থাকে। তাহলে দেখো এই জন্য বলা হচ্ছে যে কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। আর এই কথাটা কার লেখা, কার বলা? রবীন্দ্রনাথ ঠাকুর। কার বলা? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা দেখো, চিত্তে, চিত্তে মানে কি? মন রসের সঞ্চার করে, তাকেই ছন্দ বলা হয়। তাহলে দেখো এই যে এখানে কিন্তু বলা হচ্ছে রস, রসের সঞ্চার করে। এই রস মানে কিন্তু খেজুরের রস, তালের রস বা অমকের রস, এই রস না। এই রসটা হচ্ছে সাহিত্যের রস। অর্থাৎ সাধারণত আমরা যদি খেজুরের রস, তালের রস বা আখের রস খাই তাহলে কিন্তু আমাদের একদম হৃদয়টা একদম শীতল হয়ে যায়, ঠান্ডা, আমরা পুলকিত হই, আনন্দ উপলব্ধি করি। ঠিক একইভাবে আমরা যখন সাহিত্য পড়ি, কবিতা পাঠ করি বা কবিতা শুনি বা পড়ি, তখন কিন্তু ওই ছন্দের ফলে আমরা কিন্তু এই কবিতার কথাগুলোকে একটা মানে মানসিক প্রশান্তিতে ভরে ওঠে। এটাকে বলা হচ্ছে রস, সাহিত্যের রস। তো এখানে জাস্ট বলা হচ্ছে যে পদসমূহের যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতি মধুর হয়, বাক্য শ্রুতি মধুর হয় এবং সহজে চিত্তে মানে হৃদয়ে রসের সঞ্চার করে, তাকে বলা হয় ছন্দ। তাকে কি বলা হয়? ছন্দ। তাকে কি বলা হয়? ছন্দ। এখন দেখো আমাদের বাংলা সাহিত্যে অনেক ধরনের ছন্দ আছে, তবে ছন্দকে আমরা প্রধানত 3টা ভাগে বিভাজিত করতে পারি। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ বলতে আমরা ওই যে ছোটবেলায় পড়েছি না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবটির ছা। দেখো আমাদের জীবদ্দশায় আমরা কত কবিতা কত কিছুই তো পড়ি, কিন্তু ছোটবেলায় যে কবিতা বা ছড়াগুলো আমরা পড়ে এসেছি সেটা কিন্তু আমরা ভুলবো না। কারণ ছড়া হচ্ছে এমন লিখনী বা সাহিত্য যেখানে মানুষ আনন্দের সাথে পড়ে এবং ছন্দে ছন্দে পড়ে, যার কারণে ভুলার সম্ভাবনা কম। তো এই জন্য এই যে স্বরবৃত্ত, স্বরপ্রধান যে কবিতার ছন্দ এবং ছড়া টাইপের যে কবিতা, তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দের কবিতা। আচ্ছা, এরপরে দেখো মাত্রাবৃত্ত ছন্দ। কি ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। আর সর্বশেষ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। এখন এই অক্ষরবৃত্ত ছন্দর অনেক ভাগে বিভাজিত আছে। যেমন দেখো পয়ার আছে, পয়ার, মহাপয়ার, ত্রিপদী ছন্দ, চৌপদী বা চতুষ্পদী, অমিত্রাক্ষর, গৈরিশ ছন্দ, প্রবহমান পয়ার, এরপরে মুক্তক ছন্দ, গদ্য ছন্দ, সনেট, অনেক ছন্দ আছে। এখন দেখো আমি মার্কিং করে রাখছি, দেখো এখানে কি আছে? পয়ার, অমিত্রাক্ষর, মুক্তক আর গদ্য।
তোমাদের বাংলা সাহিত্যে যে কবিতাগুলো আছে, কিছু কিছু কবিতা আছে পয়ার। যেমন তোমাদের এই বছর বা গত বছর দেওয়া যে নতুন যে কবিতা পাঠ্য অনুযায়ী তোমাদের একটা নতুন কবিতা আছে ঋতুবর্ণন, মধ্যযুগের একটা কবিতা আলাওলের। এই ঋতুবর্ণন কিন্তু পয়ার ছন্দে রচিত লেখা একটা কবিতা। আর এই পয়ার ছন্দ হচ্ছে এরকম যে ছন্দে বিশেষ করে প্রথম লাইনের শেষে এক দাঁড়ি, আর দ্বিতীয় লাইনের শেষে দুই দাঁড়ি, এবং লাস্টের দুই অক্ষরে একটা মিল থাকে। আবার পরে এক লাইনে দাঁড়ি, পরের আর এক লাইনে দুই দাঁড়ি, তাদের মধ্যে একটা মিল থাকে শেষের অক্ষরগুলোতে। এটাকে বলা হচ্ছে পয়ার ছন্দ, মধ্যযুগের সাহিত্যের একটা বৈশিষ্ট্য। তাহলে পয়ার এই ছন্দটা কোথায় পাওয়া যায়? আমাদের বাংলা সাহিত্যের একমাত্র মধ্যযুগের সাহিত্য আলাওলের ঋতুবর্ণন কবিতায়, যেটা তোমাদের নতুন পাঠ্য। অমিত্রাক্ষর ছন্দ কোথায় পাওয়া যায়? অমিত্রাক্ষর মানে কি? অ মানে না, মিত্র মানে কি? মিল, আর অক্ষর মানে তো অক্ষর। অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করার সময় আমরা ভেঙে ভেঙে বা যে কয় প্রয়াসে বলি, ওই ক্ষুদ্রতম প্রয়াসকে বলা হয় অক্ষর। যেমন মনে করো যে বাবা, বা বা এই শব্দে দুইটা অক্ষর, ঠিক আছে? যদি বলি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ভেঙে ভেঙে কয় প্রয়াসে বলেছি শব্দটা? 5 প্রয়াসে। এই 5টা অক্ষর আছে এই শব্দে। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ক খ গ ঘ এগুলো, কিন্তু অক্ষর কিন্তু বর্ণ না। সরাসরি ক খ এগুলো কিন্তু অক্ষর না। অক্ষর হচ্ছে একটা শব্দকে আমরা যে কয় প্রয়াসে বলি, প্রত্যেক প্রয়াসকে বলা হয় অক্ষর। সেটা আমরা পরে আলোচনা করব। এই অমিত্রাক্ষর ছন্দ কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের দারুণ একটা কবিতা আছে, খুবই সমৃদ্ধ একটা কবিতা আছে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, সেটা কিন্তু এই অমিত্রাক্ষর ছন্দে লেখা, অক্ষরবৃত্ত। আচ্ছা, এরপর দেখো মুক্তক ছন্দ। মুক্তক ছন্দ বলতে একদম মুক্ত, স্বাধীন, গদ্য ছন্দও বলা যেতে পারে। যেমন প্রত্যাবর্তনের লজ্জা, ঠিক আছে, এটা হতে পারে। আর গদ্য ছন্দ, গদ্য ছন্দ প্রত্যাবর্তনের লজ্জা, তারপরে তোমার আরো কিছু কবিতা আছে, যেমন আমি কিংবদন্তির কথা বলছি, এই জাতীয় যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো কিন্তু অনেকটা গল্প আঁকে, এই জন্য ওগুলোকে বলা হচ্ছে গদ্য ছন্দ। তো প্রিয় শিক্ষার্থী আমার, আমরা প্রথমে কি শিখলাম? ছন্দের শাব্দিক অর্থ, ছন্দের রবি ঠাকুর একটা উক্তি, পাশাপাশি ছন্দের যে সংজ্ঞায়ন সেটা আমরা জানলাম। ছন্দের শ্রেণী কত? প্রধানত 3 প্রকার। একটা আছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আমি আবারও বলতেছি, এটা তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন, বিশেষ করে অ্যাডমিশনে খুব গুরুত্বপূর্ণ। আর অক্ষরবৃত্ত ছন্দ কয়েক প্রকারের আছে, তার মধ্যে পয়ার, অমিত্রাক্ষর, মুক্তক, গদ্য ছন্দ, এগুলো হচ্ছে তোমাদের পাঠ্যাংশে আছে। আচ্ছা, চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। আমাদের, আচ্ছা দেখো তো তোমরা কে কে আসছো, একটু কমেন্ট করে একটু জানাও তো। আমার কাছে আসলে ফোন নেই, তো তোমরা কে কে আছো বা কে কি কমেন্ট করতেছো আমি আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখাটা জরুরি। যাই হোক, তোমরা একটু কমেন্ট দিয়ে মোটামুটি সবাইকে একটু ইনশিওর করো, অবশ্যই মেনশন করে দাও, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে মেনশন করে দাও। সবাই একসাথে আমরা ক্লাসটা উপভোগ করি, এবং অনেক কিছু শেখার এবং জানার আছে। এবং তোমাদের জন্য কিন্তু আসলে এটা একটা, কি বলবো, সুযোগ সুবিধা বা ভাগ্য যাই বলো, যে আমরা অনলাইনে কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি। এবং শুধু ফ্রি ক্লাস তো কিছুদিন, কয়েক মাস নিব, এরপরে কিন্তু আমরা পেইড ব্যাচেও তোমাদেরকে অনলাইনে পড়াবো, আর অ্যাডমিশন তো থাকবেই। আর অফলাইনে কিন্তু আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো সবাইকে জানিয়ে দিও যে শুভঙ্কর স্যার কিন্তু ওই সারা বছর বাংলায় যে এখানে ওখানে পড়ে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই। জাস্ট 3 মাস, 3 মাসের মধ্যে তোমাদের গল্প, কবিতা, নাটক, উপন্যাস, ব্যাকরণের যত টপিক আছে একদম ফুল কোর্সে তোমরা পড়তে পারবা এই 3 মাসের কোর্সে, একদম শেষ। এরপরে সময়টাকে নষ্ট না করে তোমরা বাকি যে 3 মাস বা টেস্টের আগ পর্যন্ত যে কয়দিন পারো বা যে কয় মাস পর তোমরা কিন্তু অ্যাডমিশন টেস্টে পড়াগুলো আগায় নিতে পারো, এটা তোমাদের সুবিধার্থে। আচ্ছা দেখো, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, দেখো ছন্দ। ছন্দ তো আমরা একটু আগে মৌলিক বিষয়গুলো জানলাম। এখন দেখো, এইচএসসি বাংলা কবিতাগুলো মূলত 3টি প্রধান ছন্দে রচিত। আমরা জানি যে আমাদের এইচএসসি তে মোট কবিতা, এই যে এই কবিতা কতগুলো আছে বলতো? মোট 12টি কবিতা আছে। কয়টি কবিতা আছে? 12টি। কয়টি কবিতা আছে? 12টি। এই 12টি কবিতার মধ্যে যে ছন্দগুলো বিশেষভাবে আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম 3টি। একটা হচ্ছে এই যে মাত্রাবৃত্ত ছন্দ, একটা অক্ষরবৃত্ত ছন্দ, আর একটা হচ্ছে গদ্য ছন্দ। এই স্লাইডটা কিন্তু তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা এই যে আমি একটু লুকাই যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর যদি পারো আমাকে সহ তোলো,
স্যারকে সহ। আচ্ছা যাই হোক, মজা করছি। এখন তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো যে আমাদের যে 12টা কবিতা আছে, প্রত্যেকটা কবিতায় কোনটা কোন কোন ছন্দে বা লেখক বা কবিকে আমরা কিন্তু এখানে উপস্থাপন করেছি। এটা কিন্তু তুমি এমনি কোথাও পাবা না। এই জন্য এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা এটা নোট ডাউন করো পরবর্তীতে। আচ্ছা দেখো, আমরা জানি যে আমাদের প্রধান একটা ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এখানে মাত্রাবৃত্ত ছন্দে যে কবিতাগুলো আছে সেটা একটু দেখে নাও। যেমন আমি কিন্তু পরে প্রশ্ন করব, কদাগে কি আছে? ঋতু বর্ণন। তাহলে মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে প্রথম কবিতা হচ্ছে ঋতু বর্ণন। তোমরা এটাকে পয়রা ছন্দ বলতে পারো। যদি কখনো প্রশ্ন হয় যে নিচের কোনটি পয়রা ছন্দের কবিতা, তাহলে কি বলবা? ঋতু বর্ণন। কি বলবা? ঋতু বর্ণন। লেখককে? আলাওয়াল। আবারও বলতেছি, ক্লাসের লাস্টে কিন্তু আমি প্রশ্ন করবো যা যা পড়াচ্ছি। মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতার মধ্যে অন্যতম ঋতু বর্ণন, যার লেখক আলাওয়াল, এবং এটাকে পয়রা ছন্দ বলা হয়। কি ছন্দ বলা হয়? পয়রা ছন্দ। আচ্ছা 2 নম্বর দেখো, সোনার তরী। সোনার তরী রবি ঠাকুর, এটাও মাত্রাবৃত্ত ছন্দে লেখা একটা কবিতা। 3 নম্বর দেখো, বিদ্রোহী কবিতা। কি কবিতা? বিদ্রোহী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। এটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তারপর দেখো প্রতিদান, জসিমউদ্দিনের লেখা। কার লেখা? জসিমউদ্দিন লেখা, ওটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা। 5 নম্বর দেখো, 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য, এটাও কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তাহলে দেখো মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতা কয়টা আছে? 5টা। কয়টা? 5টা। ঋতুবর্ণন, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, 18 বছর বয়স। অবশ্যই এই কবিতার নাম ও কবির নাম দুইটাই মুখস্থ রাখবা টানা। আচ্ছা এরপর দেখো অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলো কি কি আছে। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা প্রথমটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বরে কি? তাহারাই পরে মনে। দেখো তাহারাই পরে মনে, এটাও কিন্তু একটা অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা। লিখেছেন কে? সুফিয়া কামাল। কে লিখেছেন? সুফিয়া কামাল। তারপর দেখো পদ্মা, এটাও কিন্তু তোমাদের নতুন একটা কবিতা। পদ্মা কে লিখেছেন? ফররুক আহমদ। কে লিখেছেন? ফররুক আহমদ। এখন এই যে তোমরা যাকে দেখছো শুভঙ্কর, তার বাসা কোথায়? মাগুরা জেলায়। কোথায়? মাগুরা জেলায়। তো এই যে ফররুক আহমেদ, এই ফররুক আহমেদের বাসা আর আমার বাসার দূরত্ব 10 মিনিট সাইকেল চালাই গেলে আমি তার বাসায় পৌঁছায় যাব। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন ফররুক আহমেদের বাসায় গেছিলাম, গিয়ে দেখি যে পুরো একটা ভিটা পড়ে আছে। মানে বলা যেতে পারে তার কি বলা যায়, এলাকার ভাই ব্রাদার আমি। ঠিক আছে, মানে আমার পাশের গ্রামের কবি এই যে ফররুক আহমেদ। আর তিনি লিখেছেন কি? এই পদ্মা কবিতা। আর এই পদ্মা কবিতা কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত ছন্দে। আচ্ছা দেখো আর একটা কবিতা, জীবনানন্দ দাশের সুচেতনা। কোন কবিতা? সুচেতনা। কার লেখা? জীবনানন্দ দাশ। বানানগুলো একটু ভালো করে দেখো। দাস বানান কিন্তু দয়াকার তালব্য আছে একটা, আর দয়াকার দন্তস এটা আর একটা। তোমরা অবশ্যই দাসের মধ্যে যে পার্থক্য এগুলো কিন্তু দেখে রেখো। এবং অবশ্যই তোমরা এই কবিদের নাম বইয়ে যেটা লেখা থাকবে অবিকল সেটাই লিখবা। ঠিক আছে, যেমন এখানে জসিমউদ্দিন। জসিমউদ্দিন মূলত এখানে দয় নিচে হস হবে, দয় দীর্ঘ ন। আমি যখন টাইপিং করি তখন হসের পরে ওইটা আসলে যখন আরেকটা দ দিয়েছি তখন অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু প্রকৃত বানানটা হবে কিন্তু জ দন্তাশয় দীর্ঘি ম রসৌ, দয় নিচে হস হবে, দয় দীর্ঘি তারপর ন, একসাথে কিন্তু হবে না। এটা তোমাদের পাঠ্য বইয়ে যেটা থাকবে সেটা লিখতে হবে। তো যাই হোক, অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলো কি কি? বিভীষণের প্রতি মেঘনাদ, তাহারে পরে মনে, পদ্মা, সুচেতনা। প্রত্যেকটা কবিতা এত নিখুঁত ভাবে আমি তোমাদেরকে পড়াবো, পাঠদান করাবো যে ক্লাস করার পরে তোমাদের কাছে সব পানি পানি জল জল মনে হবে। এবং এখানে এমন ভাবে পড়াবো যাতে তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা না হয়। তোমরা যে বলো না যে স্যার এমসিকিউ কোথা থেকে আসে, মানে প্রশ্নে দেখলে পরে মাথা ঘুরে, পাই না, বই খুঁজে পাই না। তোমরা আসলে বইটা কখনো ভালো করে পড়ো না। এমসিকিউ যা আসে সব পাঠ্যাংশের ভিতর থেকে আসে, পাঠ পরিস্থিতির ভিতর থেকে আসে, শব্দার্থ থেকে আসে, একদম কবিতা লাইন বাই লাইন থেকে আসে, বা কোনো গল্প বা উপন্যাস নাটকের ভিতর থেকে আসে। তোমরা তো কখনো ভিতরের জায়গাটা পড়তে চাও না, শুধু এই মৌলিক জ্ঞানটা রেখে ভাবো যে একদম সব পেরে গেছে। আরমান, ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আপনার অনলাইন ক্লাসগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ আরমান। মিয়া মোহাম্মদ মাহিম, ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আরমান মল্লিক বলে হচ্ছে আর অনেক সুন্দর ক্লাস হচ্ছে। আরমান, ওই তোমরা যারা অ্যাক্টিভ আছো খুব দ্রুত মানে এক একজন 10-12টা শেয়ার মারে দাও তো, মানে শেয়ার করে দাও। আর খুব দ্রুতই যারা বেশি শেয়ার করবে, যারা বেশি কমেন্ট করবে, যারা বেশি অ্যাক্টিভ থাকবে তাদের জন্য আমি পুরস্কারের ব্যবস্থা করবো, ভালো ভালো বই তোমাদেরকে গিফট করবো যাতে তোমাদের অনলাইনে অ্যাক্টিভিটিসটা বাড়ে। আর আমি আবারও বলতেছি, আমাদের এই অনলাইন পেজটাকে সমৃদ্ধ করতে হবে। এই জন্য অবশ্যই তোমরা, আমি ফ্রি ক্লাস দিব,
কষ্ট করে, কিন্তু তোমরা জাস্ট পেজটাকে একটু সমৃদ্ধ করার জন্য সাপোর্ট দিবা, শেয়ার করবা, সবাইকে জানাবা। আচ্ছা, এরপরে স্মৃতি মহন্ত। হ্যাঁ তুমি আছো, ধন্যবাদ। আর আমরা মূল্য এই যে বলতেছি তো, সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি। স্যার ফারুক আহমেদের বাসায় একবার গেছি আর কি। আর আমি যখন বাড়িতে যাই তখন ফারুক আহমেদের বাসায় যে বিশ্ব রোড, তার পাশেই হচ্ছে তার বাড়ি, মানে পাল্টেই যায়, কিন্তু তার বাড়িতে একবারই গেছি। ভাবছি এবারে গেলে আবার যাবো। হ্যাঁ আরমান, অনেকে শেয়ার করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলতেছি, প্রতিদিনই কিন্তু অনলাইন ক্লাস হবে, এই জন্য খুব দ্রুত স্পিড করে দাও। তাহলে এই চারটা অবশ্যই মুখস্থ করবা। এরপর দেখো আমাদের 3 গদ্য ছন্দ। এখন গদ্য ছন্দ, যে ছন্দ একটু গল্প আকৃতির, ঠিক আছে? এই গদ্য ছন্দের কবিতাগুলো কি কি? প্রথমে আছে ফেব্রুয়ারি 1969, লিখেছেন কে? শামসুর রহমান। কে লিখেছেন? শামসুর রহমান। এরপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ। কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ। সর্বশেষ নতুন একটা কবিতা, প্রত্যাবর্তনের লজ্জা, আল মাহমুদের। এটাকে আমরা মুক্তক ছন্দও বলতে পারি, গদ্য ছন্দের আর একটা রীতি বা বৈশিষ্ট্য। এখন দেখো এই গদ্য ছন্দে মোট 3টা কবিতা আছে। একটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, তারপর দ্বিতীয়টা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনের লজ্জা, আল মাহমুদের। আর এটাকে আমরা মুক্তক ছন্দও বলতে পারি। দেখো এই স্লাইডটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি কিন্তু লাস্টে গিয়ে তোমাদেরকে প্রশ্ন করব, ঠিক আছে? ওকে, চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখা যাচ্ছে যে বেশ কিছু তথ্য এখানে নোট ডাউন করা, তোমরা একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে বাংলা ছন্দের উপাদান, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে ছন্দ হচ্ছে একটা রিদম, সাহিত্যের একটা কি বলা যায়, রস আস্বাদনের বা আনয়নের একটা বৈশিষ্ট্য, বা কি বলা যায়, একটা প্রকল্প বা একটা কাজ। তো বাংলা ছন্দের উপাদানগুলো আছে বেশ কয়েকটি, তার মধ্যে আছে ধ্বনি। ধ্বনি বলতে আমরা কাকে বুঝি? সাউন্ড। এই যে মুখে যা বলতেছে এটা হচ্ছে ধ্বনি বা সাউন্ড। এরপরে অক্ষর, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? খুবই গুরুত্বপূর্ণ। অক্ষর কাকে বলে? এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। তাহলে দেখো, মনে করো আমরা একটা শব্দ লিখলাম বিশ্ববিদ্যালয়, ভালো করে দেখো, বিশ শো বেদ দা লয়। দেখো এই যে বিশ্ববিদ্যালয় শব্দটা আমরা উচ্চারণ করলাম, কয় প্রয়াসে বললাম? দেখো, বিশ শো বিদ দা লয়, তাহলে 5 প্রয়াসে বলেছি। কয় প্রয়াসে বলেছি? 5 প্রয়াসে। তাহলে এই বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? 5টি। কয়টা অক্ষর আছে? 5টি। এই অক্ষরটা অবশ্যই ভালো করে বোঝো। আমরা কিন্তু শেষের দিকে এই যে মাত্রাবৃত্ত ছন্দের যে কবিতাগুলো আছে, সেই ছন্দবিন্যাস কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময়, ক দাগে বা ব্যাখ্যায় বা অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয় যে এটা কোন ছন্দে লেখা, বা এই লাইনের মাত্রা বিন্যাস বা কত। তো এইটা জানার জন্য অবশ্যই অক্ষরটা জেনে রাখো। অক্ষর হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি, আর এটা উচ্চারণের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো মাত্রা। মাত্রা হচ্ছে অক্ষর উচ্চারণের সময় বা কাল পরিমাণ। মাত্রাটা কি? মাত্রা হচ্ছে অক্ষর উচ্চারণের সময় বা কাল পরিমাণ। তারপর দেখো জ্যোতি। জ্যোতি হচ্ছে উচ্চারণ বিরতি। জ্যোতি কি? ওই যে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলি না, জ্যোতি হচ্ছে উচ্চারণ বিরতি। এক ঝোঁকে চরণের যত অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় জ্যোতি। ছেদ, ছেদ বলতে কি বোঝায়? এটাও উচ্চারণের বিরতি, কিন্তু কবিতা চরণে ছেদ পরে অর্থ অনুযায়ী। কি অনুযায়ী? অর্থ অনুযায়ী। পর্ব, জ্যোতির দ্বারা পর্ব নির্ণীত হয়। এক নিঃশ্বাসে উচ্চারিত চরণ অংশকে বলা হয় পর্ব। যেমন অক্ষর হচ্ছে শব্দের একটা অংশ, আর এখানে পর্ব হচ্ছে লাইনের একটা অংশ, বা কবিতার চরণ বা লাইন আছে না, এক নিঃশ্বাসে বা এক প্রশ্নে যতটুকু বলি ওইটুকুই বলা হচ্ছে পর্ব। তারপরে চরণ। চরণ, চরণ বলতে কাকে বোঝায়? কবিতা চরণ বলতে একটি পূর্ণ বাক্যকে বোঝা হয়, অর্থাৎ কবিতার একটা পূর্ণ বাক্যকে বলা হয় চরণ। তারপর দেখো আর একটা শব্দ আছে পংক্তি। পংক্তিকে ইংলিশে আমরা লাইন বলতে যা বুঝি ওটা হচ্ছে পংক্তি। স্তবক, স্তবক হচ্ছে ভাবপূর্ণ চরণগুচ্ছকে স্তবক বলে। ভাবপূর্ণ চরণগুচ্ছকে কি বলে? স্তবক। তার মানে আমরা যখন কবিতা দেখব তখন দেখব যে লাইন থাকে, লাইন থাকে আর প্যারা প্যারা ভাগ থাকে। ওই প্রত্যেক লাইন হচ্ছে চরণ, আর কয়েকটা চরণ দিয়েই হচ্ছে একটা স্তবক, আর কয়েকটা স্তবক দিয়ে হচ্ছে একটা কবিতা, আর সেই কবিতার মধ্যে ছন্দ থাকে। তো যাই হোক, আমরা মৌলিক কিছু বিষয় জানলাম, শিখলাম। তোমাদের এখান থেকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে এই অক্ষরটা, ছন্দ বিন্যাসের ক্ষেত্রে অক্ষরটা, এরপরে মাত্রা, এটা ভালো করে জেনে রাখো। আর এদিকে হচ্ছে পর্ব। এই 3টা জিনিস তোমরা একটু ভালো করে জেনে রাখো।
আর এখান থেকে তোমরা স্তবকটা জেনে রাখো। অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে এই কবিতায় কয়টা স্তবক, কয়টা পর্ব, এরকম দিয়ে দেয়। আর অবশ্যই আমরা আজকে একদম লাস্টের দিকে কি আলোচনা করব, যে আসলে কবিতার ছন্দ বিন্যাস কিভাবে করতে হয়, একটা লাইনে কয়টা ছন্দ থাকে বা কয়টা মাত্রা থাকে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, পরের স্লাইডে যাই, চলো। পরের স্লাইডে দেখো, আমরা মোটামুটি এখন ছন্দ নির্ণয় করা শিখবো। খুব গুরুত্ব সহকারে এটা দেখবা। আজকে ক্লাসের আমাদের প্রধান মানে উপপাদ্য বিষয় হচ্ছে যে আমাদের যে এইচএসসি 12টা কবিতা আছে, এই 12টা কবিতা কোনটা কোন ছন্দে লেখা আর কোনটা কার লেখা সেটা আমরা ক্লিয়ার হলাম বা নিশ্চিত রূপে জানলাম। এরপরে ছন্দের কিছু উপাদান সম্পর্কে জানলাম। আর এখন ছন্দের শ্রেণীভাগ সম্পর্কে জানলাম। এখন কি জানবো, যে অন্যতম একটা ছন্দ, মাত্রাবৃত ছন্দ, এটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও তো দ্রুত, তোমরা এই মুহূর্তে যারা অ্যাক্টিভ আছো দ্রুত আমাকে কমেন্ট করে জানাও যে আমি কিন্তু 5টা মাত্রাবৃত্ত ছন্দের কবিতার কথা বলেছিলাম, সেই 5টা কবিতা কি কি, একটু দ্রুত কমেন্ট করে জানাও তো। যে আগে মানে কমেন্ট করলে তো তারটা আগে শো করবে, যে সবার আগে ওই 5টা কবিতা আমাকে উপস্থাপন করবে তাকে আমি অবশ্যই একটা কলম গিফট করবো। কি করব? কলম গিফট করব। অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দের যে 5টা কবিতার কথা আমরা শুরুর দিকে আলোচনা করেছিলাম, সেই 5টা কবিতা কি, যে দ্রুত লিখতে পারবা কমেন্টে, তাকে আমি পরের ক্লাসে সরাসরি তোমার কাছে গিয়ে হলেও একটা কলম তোমাকে আমি গিফট করব। দ্রুত কমেন্ট করো। দেখো তাহলে মাত্রাবৃত্ত ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে একটু আগে বলেছিলাম যে অক্ষরটা আগে জানতে হবে। অক্ষর, অক্ষর কি? এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। যেরকম মনে করো যে আমরা লিখলাম একটা শব্দ মহামহোপাধ্যায়, এই যে মহা ম হ পাদ ধয়াকার অন্তঃস্থ নিচে হস। এই মহামহোপাধ্যায় হচ্ছে মানে বিশিষ্ট পণ্ডিত, যিনি বিশেষ করে সংস্কৃত ভাষা সম্পর্কে অনেক অগাধ জ্ঞান রাখেন, বা বিশিষ্ট পণ্ডিতকে বলা হয় মহামহোপাধ্যায়। এখন মহামহোপাধ্যায় একটা শব্দ, কিন্তু আমরা যদি অক্ষর বিন্যাস করি বা প্রয়াস অনুযায়ী বলি তাহলে কি হয়, দেখো ম হা ম হো পাদ ধায়। তাহলে এই শব্দে কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6, 6টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? 6টা অক্ষর আছে। তাহলে আশা করি অক্ষর কি সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং ছন্দের ক্ষেত্রে কিন্তু অক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো এই অক্ষর আবার দুই প্রকার। অক্ষর কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। এখন এই অক্ষরকে ইংরেজিতে তর্জমা করলে হয় সিলেবাল। কি সিলেবাল? ছোটবেলায় পড়ছো না, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রিসিলেবাল, পলিসিলেবাল, এরকম পড়ছো না? তো এই সিলেবালকে বাংলায় বলা হয় অক্ষর। এই অক্ষর আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর ওপেন সিলেবল, আর একটা হচ্ছে বদ্ধাক্ষর ক্লোজড সিলেবল। এখন দেখো মুক্তাক্ষর কাকে বলে? মুক্তাক্ষর হচ্ছে সেই সকল অক্ষর যে অক্ষরগুলো মুক্ত, যে অক্ষরগুলো মুক্ত, স্বাধীন ও অনেকক্ষণ উচ্চারণ করা যায়। তাহলে দেখো মুক্তাক্ষর অনেকক্ষণ উচ্চারণ করা যায় এবং মুক্ত বা স্বাধীন, মানে উচ্চারণ করার সময় কোনো বাধা বিঘ্ন হয় না। এবং মনে রাখবা মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রার হয়। কয় মাত্রার হয়? এক মাত্রার হয়। কয় মাত্রার হয়? এক মাত্রা। তাহলে মনে রাখবা যে এই যে মুক্তাক্ষর মাত্রাবৃত্ত ছন্দে এক মাত্রার হয়, আর এক মাত্রা লেখার সময় আমরা যে এইভাবে লিখবো, একটা চাঁদের মতো টান আর এখানে একটা টান, এটাকে বলা হয় মুক্তাক্ষরের এক মাত্রা। এবার দেখো বদ্ধাক্ষর উচ্চারণে বাধা প্রাপ্ত হয়, উচ্চারণে বাধাপ্রাপ্ত হয় এবং অক্ষরের শেষে হর্ষ থাকে। কি থাকে? হর্ষ থাকে। অক্ষরের শেষে কি থাকে? হর্ষ থাকে। এবং অবশ্যই মনে রাখবা মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর দুই মাত্রা। বদ্ধাক্ষর কয় মাত্রা? দুই মাত্রা। আর বদ্ধাক্ষরকে দেখানোর জন্য এরকম একটা টান দেওয়া লাগে, আর এই যে দুইটা একটা টান, নিচে একটা টান, উপরে দুইটা টান, মানে এটা হচ্ছে বদ্ধাক্ষর, অর্থাৎ দুই মাত্রা। আর মুক্তাক্ষর এরকম চাঁদের মতো একটা টান, মাত্রা সংখ্যা এই যে এক দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে এই যে ম হা ম হো পাধ্যায়, এই শব্দে কয়টা অক্ষর আছে, মানে মুক্তাক্ষর আছে, বদ্ধাক্ষর, সেটা আমরা একটু চলো বিশ্লেষণ করি। আমি আগেই বলেছি মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষরগুলো উচ্চারণের সময় মানে কোনো বাধা প্রাপ্ত হয় না, একদম মুক্ত স্বাধীন অনেকক্ষণ উচ্চারণ করা যায়, সারগামের মতো, সা রে গামার মতো। যেমন দেখো ম, অনেকক্ষণ বলা যাচ্ছে, তাহলে এই মটা হচ্ছে মুক্তাক্ষর। এই মটা কি? মুক্তাক্ষর। তারপর দেখো হা, অনেকক্ষণ বলা যাচ্ছে, এটাও কিন্তু মুক্তাক্ষর। এই হাটাও কি? মুক্তাক্ষর। তারপরে ম, এটাও কিন্তু মুক্তাক্ষর। তারপরে হ, এটাও কিন্তু মুক্তাক্ষর। পাদ, দেখো পাদ, আমরা কিন্তু পাদ অনেকক্ষণ বলি নাই, পাদ বলে থেমে গেছি, এবং এখানে একটা হর্ষ আছে। কি আছে? হর্ষ। এইটা হবে বদ্ধাক্ষর।
কি হবে? বদ্ধাক্ষর। ধায়, ধায় নাকি ধায়, আমরা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছি উচ্চারণ করার সময়, ধায়, থেমে গেছি, এবং এখানে দেখো একটা হর্ষ আছে, তাহলে এটাও কিন্তু বদ্ধাক্ষর। তাহলে দেখো মহামহোপাধ্যায় এই শব্দে মুক্তাক্ষর 1 2 3 4 আর বদ্ধাক্ষর 1 2। বুঝতে পেরেছো? তাহলে আমরা মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর চিনলাম। এবার দেখো মাত্রাবৃত্ত ছন্দের যে কবিতাগুলো আছে, এই সকল কবিতায় অক্ষর বিন্যাসের সময় অবশ্যই মনে রাখবা যে মুক্তাক্ষর গুলো 1 মাত্রার হয় আর বদ্ধাক্ষর গুলো কয় মাত্রার হয়? 2 মাত্রার হয়। কয় মাত্রার? 2 মাত্রা। চলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো এখানে দেখা যাচ্ছে যে এই যে সনাতনী কবিতা রবি ঠাকুরের, আর এদিকে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, এই দুটো কবিতা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। এবং পরীক্ষায় কিন্তু তোমরা যদি বিগত বোর্ড একটু অ্যানালাইসিস করো, ব্যাখ্যা বিশ্লেষণ করো, দেখবা যে এই অক্ষর বিন্যাস বা মাত্রা বিন্যাস থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় বা আসছে। এখন দেখো সনাতনী কবিতায় যে চরণগুলো আছে বা লাইনগুলো আছে, প্রত্যেকটা লাইনকে যদি আমরা মাত্রা বিন্যাস করি তাহলে দেখবো যে প্রত্যেকটা লাইনে 8 যোগ 6 এরকম মাত্রা আছে। তাহলে দেখো সনাতনী কবিতা একটু কম বেশি আছে, কোনো লাইনে 7 মাত্রাও থাকতে পারে। এখন দেখো আমরা সনাতনী কবিতায় দেখবো যে প্রত্যেক লাইনে 8 যোগ 6, 8 যোগ 6 মোট কত হলো? 14 মাত্রা। তাহলে সনাতনী কবিতা মোট কয় মাত্রার কবিতা? 14 মাত্রা। এক এক লাইনে কয় মাত্রা থাকবে? 14 মাত্রা। কিভাবে দেখো আমরা একটু ব্যাখ্যা করি। এই যে দেখো গ গো নে, আচ্ছা এখন বলো তো গ মুক্তাক্ষর, আর মুক্তাক্ষরে কয় মাত্রা হয়? 1 মাত্রা। তাহলে দেখো গ 1 মাত্রা, গ 1 মাত্রা, নে 1 মাত্রা। তাহলে গ গো নে তিনটাই কিন্তু মুক্তাক্ষর, এই জন্য 3 মাত্রা। তারপরে গ রো যে সবে কিন্তু 1 মাত্রা করে। কিন্তু দেখো এই যে মেঘ, মেঘ কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর? মেঘ, আমরা কিন্তু মেঘ হ বলি নাই, মেঘ বলে থেমে গেছি, এটা বদ্ধাক্ষর। আর বদ্ধাক্ষর কয় মাত্রার হয়? 2 মাত্রার। কয় মাত্রার হয়? 2 মাত্রা। তারপর দেখো ঘ নো বরষা, তার মানে দেখো এই লাইনটাতে বা এই চরণটাতে মুক্তাক্ষর হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মুক্তাক্ষর হচ্ছে 11টা, এই 11টা হচ্ছে মুক্তাক্ষর। আর বদ্ধাক্ষর কয়টা আছে? এই যে মেঘ একটাই, একটাই। তাহলে একটা হচ্ছে বদ্ধাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। মানে এটা একটা বিষয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মোট মাত্রা দেখো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। গ গো নে গরো যে মেঘ নো বরষা। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা মাত্রা আছে। তাহলে দেখো আমরা মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর এইটা বিশ্লেষণ করার পরে দেখলাম যে 8 ও 6। 8 বলতে এই যে গ গো নে গর যে মেঘ, ঠিক আছে, এই মেঘ পর্যন্ত একটা পর্ব, আর ঘন বরষা ওটা হচ্ছে আর একটা পর্ব। এই হচ্ছে বিষয়। এবার দেখো পরের লাইনটা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে সবগুলোই মুক্তাক্ষর, সবগুলো কি মুক্তাক্ষর। এখন ছন্দ কতগুলো আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা 13টা করে আমরা পাচ্ছি। গ গো নে 3, গ রো যে 3 6, মেঘ 2টা 8। তাহলে এখানে পাচ্ছি 8টা। ঘ নো ব রো সা, আর এখানে পাচ্ছি 5টা। তাহলে দেখো আমাদের এখানে একটু ভুল আছে। তাহলে 8 আর 5 কত হবে? 13 হবে। 8 আর 5 কত হবে? 13 মাত্রার কবিতা আছে এই লাইনটাতে। পরের লাইনটা দেখো, কুলে একা বসে আছি। এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা মাত্রা আছে। পরের পর্বে দেখো নাহি ভরসা, তার মানে এখানে আছে 5টি। কয়টি? 5টি। তাহলে আমাদের এখানে লেখা একটু ভুল আছে। তাহলে আমাদের মূল উত্তর হবে মোট 13টি। কয়টা করে আছে মাত্রা? 13টি। কয়টা করে আছে? 13টি। তাহলে তোমরা সনাতনী কবিতার প্রত্যেকটা লাইন যখন এই মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর এটা ভেঙে বিশ্লেষণ করে মাত্রা বিন্যাস করবো, তখন দেখবা যে প্রত্যেকটা লাইনেই অধিকাংশ লাইনে 13টি করে মাত্রা আছে। এরপরে দেখো
18 বছর বয়স, এই কবিতাটা আমরা একটু ব্যাখ্যা করি। এখানে দেখো 18, আমি আবারও বলতেছি মুক্তাক্ষর মানে অনেকক্ষণ বলা যায়, ভেঙে ভেঙে অনেকক্ষণ বলা যায়, সেটা হচ্ছে মুক্তাক্ষর। আর মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা। তারপর দেখো বছর, ছর, এই ছর কিন্তু বদ্ধাক্ষর, তাহলে এখানে আমরা 2 মাত্রা দিলাম। ব মুক্তাক্ষর ওস, এটা কিন্তু বদ্ধাক্ষর। কি মুক্তাক্ষর, এই যে দুষ স হ। এখন দেখো মাত্রা কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে মোট মাত্রা সংখ্যা কয়টি? 14টি। কয়টা? 14টা। দেখো স্পর্ধায়, স্পর, স্পর বদ্ধাক্ষর, স্পর, তাহলে এটা একটা বদ্ধাক্ষর। ধায়, এটা আর একটা বদ্ধাক্ষর। ন্যায়, এটা আর একটা বদ্ধাক্ষর। মাথা, তো তোল, তাহলে তোল আছে তাই তো, তোল, তাহলে এই তোল মিলে কিন্তু একটা বদ্ধাক্ষর। তোল, বার, এটা কিন্তু আর একটা বদ্ধাক্ষর। তারপরে ঝু কি, এই দুইটা হচ্ছে মুক্তাক্ষর। তাহলে দেখো স্পর, এটা হচ্ছে বদ্ধাক্ষর 2 মাত্রা। ধায়, এটাও বদ্ধাক্ষর 2 মাত্রা। ন্যায়, এটাও বদ্ধাক্ষর 2 মাত্রা। মা মুক্তাক্ষর 1 মাত্রা। থা মুক্তাক্ষর 1 মাত্রা। তোল, তোল বদ্ধাক্ষর 2 মাত্রা। বার বদ্ধাক্ষর 2 মাত্রা। ঝু মুক্তাক্ষর 1 মাত্রা। কি মুক্তাক্ষর 1 মাত্রা। তাহলে দেখো মোট কয় মাত্রা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কয়টি অক্ষর হলো? 14টি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমার দেখো, 18 বছর বয়স যখন কবিতাটা পড়বা বা পাঠ করবা, দেখবা যে প্রত্যেকটা লাইনে এরকম করে 14টি করে মাত্রা আছে। এই হচ্ছে মাত্রা বিন্যাস। তোমাদের পরীক্ষা আসতে পারে, যেমন দেখো যদি বলে দেয় যে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, মাত্রা সংখ্যা তো মোট 14টি। যদি প্রশ্ন করা হয় যে এখানে মুক্তাক্ষর কয়টা আছে, মুক্তাক্ষর কয়টা আছে, দেখো এম দিয়ে আমরা বোঝাচ্ছি। মুক্তাক্ষর কয়টা আছে? এখানে 1 2 3 4, 4টি আছে। আর যদি বলি যে বদ্ধাক্ষর কয়টি আছে, বদ্ধাক্ষর এই যে 1 2 3 4 5, 5টি। বুঝতে পারছো? তাহলে মুক্তাক্ষর 4টি আর বদ্ধাক্ষর হচ্ছে 5টি। বদ্ধাক্ষর কয়টি? 5টি। আবার যদি এই লাইনটা দেখি, মুক্তাক্ষর দেখো কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মুক্তাক্ষর হচ্ছে 8টি মুক্তাক্ষর। আর বদ্ধাক্ষর দেখো, বদ্ধাক্ষর এখানে এই যে সোর একটা বদ্ধাক্ষর, এই যে সোর একটা বদ্ধাক্ষর, এই যে অস একটা বদ্ধাক্ষর, তারপরে দুষ একটা বদ্ধাক্ষর, সহ সহ তো মুক্তাক্ষর 2টা। তাহলে এখানে বদ্ধাক্ষর 3টা। কয়টা? 3টা। আমরা বি দিয়ে বদ্ধাক্ষর বুঝালাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা মোটামুটি ছন্দ নির্ণয় করার ক্ষেত্রে এখন আর পিছপা থাকবা না। আমি আবারও বলতেছি, এটা কিন্তু ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার কিছু কিছু কবিতার লাইন টাইন দিয়ে বলে যে এটা কত মাত্রা, তোমরা এটা ব্যাখ্যা করে দাও। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়াও, তোমরা রেডি হও। আগে এই অক্ষরটা আগে ভালো করে বোঝো, বুঝছো কিনা, না বুঝলে জিজ্ঞাসা করো, বুঝছো? না বুঝলে জিজ্ঞাসা করো। আরমান, মুক্ত ছন্দ হচ্ছে গদ্য ছন্দেরই আর একটু মানে স্বাধীন, গদ্য ছন্দের মতোই কিন্তু আর একটু মুক্ত। এরপরে ঋতু বর্ণন সনাতনী প্রতিদান বিদ্রোহী 18 বছর বয়স। আচ্ছা আরমান, তুমি প্রথম বলছো যে মাত্রাবৃত্ত ছন্দের লেখা কবিতাগুলো হচ্ছে ঋতু বর্ণন সনাতনী প্রতিদান বিদ্রোহী 18 বছর বয়স, 18 বছর বয়স। অসংখ্য ধন্যবাদ আরমান। মদিনা ইসলাম বলেছো ঋতু বর্ণন সনাতনী 18 বছর বয়স বিদ্রোহী প্রতিদান। মদিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কমেন্ট যেহেতু আরমান আগে করছে, তাহলে কলমটা কিন্তু আরমানই পাবে। আর মদিনা, তোমাকে আমি বলতেছি যে পরবর্তীতে তুমি আরো আগে দ্রুত কমেন্ট করবা। স্যার আমি করছি আগে 5টি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। স্যার মাত্রাবৃত্ত ছন্দ 5 লাগছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এই মুহূর্তে 5 জন অ্যাক্টিভ আছো। আশা করি আগামী এক মাসের মধ্যে এই 5 থেকে 50 জন হয়ে যাবা। আর এটার দায়িত্ব কার? তোমাদের। আমি তো ক্লাস নিবই, কিন্তু প্রসার বা প্রচার করার ক্ষেত্রে তোমাদের একটা ভূমিকা আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আসলে আমাদের ইংলিশের আর একটা লাইভ ক্লাস চলবে, এই জন্য আমরা আজকে ক্লাসটা এখানে রাখবো। তো এই মুহূর্তে মোটামুটি তোমরা যারা অ্যাক্টিভ একদম শুরু থেকে ছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটাতে থাকার জন্য একদম শেষ পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিব আজকের মতো। কিন্তু সবাইকে বলে রাখতেছি যে অনলাইন অফলাইন আমার ব্যাচ চলমান আছে। আর অনলাইনে তো আমি প্রতিনিয়তই থাকবো, এই যে প্রতিদিন সন্ধ্যা 7টা বা 7:30টার দিকে তোমরা উপস্থিত থাকবা। শনি সোম বুধ হচ্ছে আমরা গল্প নিয়ে আলোচনা করবো, আর রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে মানে ব্যাকরণ নিয়ে, আর শনি সোম বুধ হচ্ছে সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস, নাটক যাই হোক।
ঠিক আছে। আর প্রতি শুক্রবারে আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করব অনলাইনেই। ঠিক আছে, মোট কথা তোমরা সবাই শুয়ে পড়ে বসে পড়ে কাঁথা মুড়ি দিয়ে সমকালের ক্লাসগুলো করতে পারবা এবং সবগুলো ক্লাসই হবে অনবদ্য তথ্যবহুল। তো যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সাহিত্যগিরির পক্ষ থেকে শুভঙ্কর স্যার বিদায় নিচ্ছেন। সবাইকে শুভরাত্রি, আবার আগামীকাল দেখা হবে। ধন্যবাদ।